বাজছে ভোট যুদ্ধের ঘণ্টা। জয় পেতে মরিয়া প্রার্থীরা ছুটছেন দিন রাত এক করে। কথা লড়াইয়ে মাঠে বাড়ছে উত্তাপ। বিশেষ বিশেষ এলাকায় অনেক নতুন ভোটার, যা অস্বাভাবিক। ভোটার স্থানান্তরের বিষয়ে ইসির তথ্যে সন্তুষ্ট নয় বিএনপি। জামায়াত আমিরের নারী বিদ্বেষী পোস্টের অভিযোগে বিক্ষোভ। নারীর পরিচালক পুরুষ মনে করেন দলটির নারীরা। যারা অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করেছে তারা চিহ্নিত। 12ই ফেব্রুয়ারি বাঁক বদলের দিন, মন্তব্য জামায়াত আমিরের। সহিংসতার উদ্বেগ থাকলেও ভালো নির্বাচন করতে প্রস্তুত সরকার। বিদেশিদের দৌড়ঝাঁপ এদেশের সংস্কৃতিতে পরিণত। এবং টি-20 বিশ্বকাপ খেলবে পাকিস্তান, তবে 15ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধের ঘণ্টা বাজছে। জয় পেতে মরিয়া প্রার্থীরা উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা চালাচ্ছেন। প্রচারণা জমে উঠেছে কথার লড়াইয়েও। সমালোচনার তীরে বিদ্ধ করছেন একে অপরকে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার গতি। পাড়া মহল্লা অলিগলি ঘুরে ভোট চাইছেন প্রার্থীরা। ভোটারদের মঞ্চে চষে বেড়াচ্ছেন খোদ বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁও সদরের কাজীপাড়ায় জনসংযোগে জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। 18 বছর বয়স হয়ে গেছে, তারও আছে, তার আগে ভোট দিতে পারেনি। এইবার ওরা পণ করছে যে ভোট আমরা শুধু আপনারা পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না হয়। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিয়ে দায়িত্ব দেয় যাবে। কক্সবাজার 1 আসনের প্রার্থী বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমেদ গণসংযোগ করেন চকরিয়া উপজেলা পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায়। এ সময় ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজনের দায়ে স্বাধীনতা বিরোধীদের সমালোচনা করেন তিনি। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। এদেশের মানুষ এটা চায় না। আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্বাচনী প্রচারণায় বিএনপির কড়া সমালোচনা করেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। কোন কোন দল কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের ভাতার কথা বলছে, কিন্তু বাংলাদেশের মানুষ বিগত 17টি বছর যার জন্য লড়াই করেছে, যার জন্য জীবন দিয়েছে, সেই পলিটিক্যাল ভিশন তাদের কোনো বক্তব্যে আমরা পাই না। দিনরাত এক করে প্রচারণা চালাচ্ছেন সিলেট 3 আসনের বিএনপি প্রার্থী এম এ মালিক। সংখ্যালঘু সম্প্রদায়কে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি। কয়েকটা দল মিলে ছোটখাটো এরা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, নির্বাচনের এগেনস্টে ষড়যন্ত্র করতেছে, যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করতেছে। ভোট নির্বিঘ্ন করতে তৎপরতার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে। বিএনপি 11 দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি রাজপথ। একে অপরের বিরুদ্ধে ছুটছেন নানা অভিযোগ, পাল্টা অভিযোগের তীর। কখনো স্লোগান, কখনো বা লিফলেট বিতরণ। এভাবেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এলাকায় প্রচারণা চালান বিএনপির নেতাকর্মীরা। বনানীতে তারেক রহমানের নির্বাচনী অফিস উদ্বোধন করে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম। কিভাবে বিএনপিকে ঠেকানো যায়, তারেক রহমানকে ঠেকানো যায়, সেটার জন্য তারা আবল তাবল বলতে। ঢাকা 9 আসনে গণসংযোগ করেন বিএনপির মনোনীত প্রার্থী
হাবিবুর রশিদ হাবিব বলেন, কোনো প্রার্থী যেন বিভেদ তৈরি করতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। যে আসলে আমরা সবাই তো এলাকার উন্নয়ন চাই, তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকি, সবাই মিলে কাজ করি, যাতে কেউ পরিবেশ নষ্ট করতে পারে। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাতে তুলে ধরেন তার নির্বাচনী ইস্তেহার। বলেন, এই আসনে গ্যাস, পানি, বিদ্যুৎ, আবাসন সমস্যার সমাধানে কাজ করবেন তিনি। মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসন তৈরি করা, সেটার আমি একটা পলিসি দিয়েছি যে সোসাইটি ভিত্তিক ইয়াং জেনারেশন, অন্য রাজনৈতিক দল সকলের সম্মানে আমরা একটা সোসাইটি করব। এদিকে ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানীর ফকিরাপুলে তার নির্বাচনী অফিস উদ্বোধন করেন। পরে নানা অভিযোগ তোলেন এই আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। আমাদের তো 11 জন প্রার্থী, 11 জন প্রার্থীর মধ্যে আমি অভিযোগ করেছি একজনের নামে। তার জীবনটাই হলো একটা কালো জীবন, কালো অধ্যায়ের জীবন। বাকি প্রার্থীদের নিয়ে কিছু আমি বলি নাই। এদিকে ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে প্রচারণা চালিয়েছেন আরফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। লিফলেট বিতরণ করে ভোট চান ধানের শীষের পক্ষে। পাল্টাপাল্টি অভিযোগ আর নগরে বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ফুলঝুরি ছিল প্রার্থীদের কণ্ঠে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এবার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 2 শহরে নির্বাচনী প্রচার অভিযানে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী সোমবার বেলা 11টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় যাবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে বেলা 12টায় সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দুপুরে নতুন উপশহরে বিরামপুরে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। তার খুলনা ও যশোর সফর ঘিরে উজ্জীবিত দলের নেতাকর্মী সমর্থকেরা। নানা প্রান্তে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন। জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে এমন প্রত্যাশা বিএনপির। জনসভায় তারেক রহমান তুলে ধরবেন এই অঞ্চল নিয়ে তার ভাবনা, প্রার্থী ও অনুসারীদের দেবেন নির্বাচন নিয়ে দিক নির্দেশনা। গত 1 থেকে 1.5 বছরে দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তরিত হয়েছে। বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক এমন অভিযোগ বিএনপির। আর নির্বাচনী প্রচারণায় নারীর উপর হামলার প্রতিবাদ ও প্রয়োজনীয় ব্যবস্থার দাবি করেছে জামায়াত। দলের শীর্ষ পদে নারীদের থাকা মুখ্য নয় বলেও মনে করেন তারা। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণবিধি ভঙ্গ সহ নানা অভিযোগ জমা হচ্ছে নির্বাচন কমিশনে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে নির্বাচন ভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, এনআইডি ও বিকাশ নাম্বার নিয়ে যারা কেলেঙ্কারি করেছে তারাই ভোটার মাইগ্রেশনের মতো কাজ করেছে। 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। যে বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই এবং আমরা নিশ্চিত জানি যে তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই। জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারীদের বাধা দেওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিতে যান জামাত নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নারী কর্মীদের উপর হামলার ঘটনা বারবার জানানোর পরেও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে এবং এর কারণে বাংলাদেশের নারী সমাজ খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। ভোটারদের মধ্যে নারীরা হচ্ছেন অর্ধেক নারীরা, সুতরাং তাদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। এ সময় জামাত ইসলামের মহিলা শাখার প্রতিনিধি প্রফেসর হাবিবা সুইট বলেন, জামাত নারীর ক্ষমতায়নের পরিপন্থী না, শীর্ষ পদে থাকা নয়, অধিকার আদায় গুরুত্বপূর্ণ। আমাদের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এবার আমরা কোনো ক্যান্ডিডেট দিব না ইনশাল্লাহ। আমরা তো লোকাল ইলেকশনে আমরা পার্টিসিপেট করেছি, সেটা ডাটা তো আপনাদের কাছে আছে। পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে
নারীরা নেতৃত্বে আসতে পারে না। এছাড়া সন্ধ্যায় নির্বাচন পর্যবেক্ষণের জন্য কার্ড ও স্টিকার দেয়া নিয়ে সাংবাদিকদের সাথে বৈঠকে বসেন ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি পোস্টে নারীদের নিয়ে অপমানজনক মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। নিন্দা জানিয়ে রাজপথে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। যদিও জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে দলের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট ভাইরালে দেশ জুড়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তীব্র নিন্দা জানায় নানা শ্রেণী পেশার মানুষ। জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদল। জামায়াতের আমিরের প্রতি ক্ষোভও জানান তারা। রাজনৈতিক দলের দর্শন এবং তাদের কর্মকাণ্ড এবং তাদের নেতাদের বক্তৃতা এবং তাদের সকল কাজের মধ্য দিয়ে বারবার এদেশের নারীরা একদিকে অপমানিত হচ্ছে। গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে জামায়াতের আমিরের মন্তব্যকে অশোভন বলে প্রতিবাদ জানায় বিএনপি। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা হবে। এদিকে জামায়াত আমিরের পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হয়। এই ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে তারাই হ্যাকিংয়ে জড়িত বলেও দাবি করা হয়। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকড হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির সাইবার যুগ্ম পুলিশ কমিশনার। বাংলাদেশ জামাতে ইসলামের আমির জনাব ডক্টর শফিকুল ইসলাম মহোদয়ের এক্স অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল এবং সে সংক্রান্ত একটা জিডিও হয়েছে, আমরা শুনতে পেয়েছি। এই সংক্রান্তে আমাদের কাছে কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে দেশ। 12 ফেব্রুয়ারি তা পরিবর্তনের দিন। ক্ষমতা গেলে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বন্ধ করার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। কোনো ষড়যন্ত্র মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির। নির্বাচনী জনসভায় অংশ নিতে রবিবার শেরপুর ও জামালপুর সফর করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জামালপুর সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় আমির বলেন, বেকার ভাতা হবে যুবকদের জন্য অপমান, তাই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জয়ী হলে এমপি ও তাদের পরিবারের হিসাব দিতে বাধ্য করা হবে বলে জানান তিনি। যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না, যুবকদের হাতে কাজ তুলে দেব ইনশাআল্লাহ। যুবক যুবতীদেরকে যেমন আমরা হাত মজবুত করে দেব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে, তেমনি দেশ গড়ার কারিগর হিসাবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেব ইনশাআল্লাহ। এর আগে সকালে শেরপুরে শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে 11 দলের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, 12 ফেব্রুয়ারি পরিবর্তনের সঠিক সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। সত্যের আগমনধ্বনি ঘন্টা বাজাচ্ছে। মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি সমাজ থেকে বিদায় নেওয়ার জন্য রাস্তা এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন ঘন্টাটা একটু জোরে বাজাতে হবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ, দ্বিতীয় ভোট ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, অথবা 11 দলের যেখানে যে প্রতীক আছে সেই প্রতীক। বিশেষ একটি মহল আইডি হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের নির্বাচনী প্রচারণাকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন জামায়াত আমির। অত্যন্ত
বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। এর আগে শেরপুরের শ্রীবর্দীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন আমির। সঞ্জিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা নোংরামি ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের পরিচয় জাতির সামনে তুলে ধরা হবে। রাজধানী মিরপুরে নির্বাচনী এলাকায় পথসভায় কথা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই নেই। নির্বাচনে বিএনপির বিরুদ্ধে এআই দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রবিবার রাজধানীর মহাখালীতে এক শোকসভায় এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, জিয়াউর রহমানের কারণে যারা রাজনীতি করতে পারছেন তারাই অপপ্রচার চালায় বিএনপির নামে। বাংলাদেশ জন্মের সময় যাদের কোনো ভূমিকা ছিল না তারাই বিএনপির নামে কুৎসা রটাচ্ছে। নির্বাচনে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিপুল ভোটে জয় পাবেন বলেও জানান রুহুল কবির রিজভী। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। অন্যদিকে কুমিল্লা 10 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণে অনুমতি দেওয়া হয়। তবে একই আসনের অপর প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল খারিজ করে দেওয়া হয়। ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না। 130 কোটি টাকারও বেশি হচ্ছে ঋণ খেলাপি। 2004-05-এ 130 কোটি টাকারও বেশি ঋণ নিয়ে সে 2026 সালে এসেছে, সে ঋণ পরিশোধ করে নাই। সে বারবার আপনার হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করে। বিষয়টি এমন না যে তার প্রথমবারই প্রার্থিতা বাতিল হয়েছে। সে একই ঘটনার কারণে সে 2008 সালেও নির্বাচন করতে পারেনি। থার্ড পার্টি পরবর্তীতে গিয়ে সেটার বিরুদ্ধে আপিল করলে আপিল শুনানি হয়। আপিল শুনানির পর আজকে আদেশের জন্য ছিল। মাননীয় আপিল বিভাগ এই আপিলটি প্রাথমিকভাবে লিভ গ্রান্ট করেছেন একটি গ্রাউন্ডে। নির্বাচনে সহিংসতার উদ্বেগ থাকলেও সঠিক নির্বাচন করতে প্রস্তুত রয়েছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে রাজধানীর এক হোটেলে ডিক্যাব আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা শেষে কথা বলেন তিনি আরো বলেন, নির্বাচন সামনে রেখে বিদেশিদের দৌড়ঝাঁপ বাংলাদেশের সংস্কৃতিতে পরিণত হয়েছে। নির্বাচন ও কূটনৈতিক রিপোর্টিং নিয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন সমাপনী দিনে সদস্যদের মধ্যে সনদ বিতরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বক্তব্য রাখেন ইউএনডিপির প্রতিনিধি। Across the world, electoral environments are increasingly shaped by misinformation, disinformation, hate speech. পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন বিদেশিদের ভূমিকা নিয়ে তার বক্তব্যে কথা বলেন। Election is extremely important. Equally important is the process through which the election goes. সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কোনো নির্বাচনই শতভাগ সহিংসতা মুক্ত হয় না, তবে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু। কারণ সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে বলে আমি মনে করি। নির্বাচন এলেই বিদেশিদের দৌড়ঝাঁপ প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা কিছুটা বাংলাদেশের সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রত্যেক দেশেই ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে কিছু ট্রেডিশন দাঁড়িয়ে যায়। ভারতের যেমন এক ধরনের ট্রেডিশন আছে, আমাদের দেশে এক ধরনের ট্রেডিশন দাঁড়িয়ে গেছে এবং
এটা আমাদের কালচারের অংশ হয়ে গেছে যে এখানকার যে কূটনৈতিক কমিউনিটি আছেন তারা এই নিয়ে কথাবার্তা বলেন, এবং আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে আমাদের সমাজেরও একটা বড় অংশই চায় যে তারা কথা বলুক, কাজেই তাদেরকে আমি দোষ দিতে পারি না, এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। তবে প্রধান উপদেষ্টার জাপান সফর বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করেন তৌহিদ হোসেন। আমার জানা মতো এরকম কোনো প্রোগ্রাম নেই, কারণ যে প্রোগ্রাম তো একটা খাড়া করতে সময় লাগে বেশ কিছু, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে যাচ্ছেন এই সময়ের কাজে সেই প্রস্তুতি নেন, এরকম কোনো তথ্য আমার কাছে আসে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে আলোচনার শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমানে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরও যেন বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক ইউর বাজারে অব্যাহতভাবে প্রবেশাধিকার পায়, সেজন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স ইউরোচেম এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশ ইউ বাণিজ্য সম্পর্ক আরও মসৃণ করা এবং ব্যবসা বান্ধব পরিবেশ জোরদারে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিয়েও মতবিনিময় হয়। আগামী 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তির প্রস্তুতি নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে শুল্ক হার 20% কম হতে পারে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিটা স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। তো এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এই তারিখেই স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাবারি পাঠিয়েছি। এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিতে পারবো। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে প্রতিবেশী দেশগুলোর জন্য বৈদেশিক সহায়তা খাতে বিপুল অর্থ বরাদ্দ রেখেছে ভারত। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেক করে রাখা হয়েছে 60 কোটি রুপি। রবিবার ভারতের পার্লামেন্টে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2026-27 অর্থ বছরে সর্বোচ্চ 2288 কোটি 56 লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে ভুটানের জন্য। এছাড়া নতুন অর্থ বছরে নেপালকে 800 কোটি, শ্রীলঙ্কাকে 400 কোটি এবং আফগানিস্তানকে 150 কোটি রুপি সহায়তা দেবে নয়াদিল্লি। এবার বাংলাদেশের জন্য 60 কোটি রুপি রাখা হলেও গত অর্থ বছরে রাখা হয়েছিল 120 কোটি রুপি, যদিও পরে তা কমিয়ে প্রায় 34.5 কোটিতে নামিয়ে আনা হয়। ইরান থেকে নয়, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত, এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে ফ্লোরিডায় অবকাশ যাপনে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরই মধ্যে এই ইস্যুতে একটি চুক্তি হয়েছে বলেও জানান তিনি। এছাড়া কানাডা চীনের সাথে বাণিজ্য চুক্তি করলে খুবই গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানানো হবে বলেও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কথা বলেন কিউবা ও গ্রিনল্যান্ড ইস্যুতেও। তিনি বলেন, কিউবা নিয়ে যুক্তরাষ্ট্র একটি চুক্তি করতে পারে। এছাড়া গ্রিনল্যান্ড ইস্যুতেও আলোচনা শুরু হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 190, ঢাকা 17। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি ঢাকা 17, এটি সংসদীয় আসন 190। ঠিক এই আসন থেকে নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর এই নির্বাচনী পরিচালনা কমিটির যে প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো তারেক রহমানকে এখনও সেই তারুণ্যের প্রতীক ভাবা হয়। তারেক রহমান বলছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে পক্ষে হোক। আপনি তারুণ্যের কাছে যাচ্ছেন আপনারা সমন্বয় করে, তো কি ভাবছে বা তাদের নিয়ে কি ভাবছেন আপনারা? আপনাকে ধন্যবাদ। এটা তো বাংলাদেশে আজকে সব মানুষ একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেছিলেন, তার অবর্তমানে বেগম খালেদা জিয়াকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেছিলেন, এবং আজকে প্রকাশ্যে জনগণ যেখানেই যাচ্ছে প্রতীয়মান যে আজকে বেগম খালেদা জিয়ার অ্যাবসেন্সে তারেক রহমানকে বাংলাদেশের নেতা হিসাবে সর্বদল সব মানুষ গ্রহণ করেছে। আর সেই তারেক রহমান আজকে নির্বাচন করছে ঢাকা 17-তে। ঢাকা 17-তে তার প্রার্থিতা ঘোষণার পরে
আমার মনে হয় জনগণের মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে যে আমরা ভোট দেব প্রধানমন্ত্রীকে, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তো এটাই এর জন্যই বলবো যে আজকে জনগণের মধ্যে ব্যাপক একটা সাড়া পড়েছে। পাশাপাশি একটি দল বিভিন্ন কারণে, কি কারণে জানি না, তারা যে ষড়যন্ত্র করছে, আগেও নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, নির্বাচন না হওয়ার, এখনও নির্বাচন সম্পর্কে বিরূপ একটা মনোভাব সৃষ্টি করার জনগণের মধ্যে, সেটা করে চলেছে। তবে আমরা বলবো যে জনগণ কখনো বিভ্রান্ত হবে না। জনগণ ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি ভোট সেন্টারে যাবে এবং এখানে আমাদের বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধানের শীষে তারা বিপুল ভোটে জয়লাভ করাবে। দেখছি যে কয়েকটি দল মাঠে কাজ করছে, তারা অভিযোগ পাল্টা অভিযোগ করছে, বিভিন্নভাবে তারা করছে। তো এমন কোনো নির্বাচনী কোনো সংশয় আপনাদের দলের পক্ষ থেকে কি এরকম হচ্ছে মনে হচ্ছে? না, আমাদের মধ্যে কোনো সংশয় নাই আমাদের। এবং তবে আমরা বলবো যেটা, যে যতগুলো রাজনৈতিক দল আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, সবাইকে অন্তত অনুরোধ করব যে দীর্ঘদিন এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, কাজে নির্বাচন সম্পর্কে আর যাতে নেতিবাচক কোনো প্রচারণা না হয়, বরঞ্চ জনগণ যাতে উদ্বুদ্ধ হয় যে নির্বাচনী সেন্টারে এসে তাদের ব্যালটের রায়টা তারা প্রকাশ করুক, এবং ব্যালটের রায় প্রকাশের মধ্য দিয়ে, কারণ এই মুহূর্তে একটি নির্বাচিত পার্লামেন্ট খুব জরুরি দেশের জন্য। কারণ দেশের অর্থনৈতিক যে অবস্থা, দেশের সামাজিক যে অবস্থা, দেশের রাজনৈতিক সব মিলে যে অবস্থা, সব কিছু পরিবর্তন করতে হলে একটি নির্বাচিত সরকার খুবই দরকার এই মুহূর্তে। সুশাসন প্রতিষ্ঠা করার পাশাপাশি গণতান্ত্রিক বাংলাদেশ এই নির্মাণে তারেক রহমান যে বিভিন্ন নির্বাচনী জনসভায় যাচ্ছেন, বলছেন করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। তো আপনারা এই যে তার যে আসনটিতে আপনারা সমন্বয়ক হিসেবে কাজ করছেন, তো মাঠে কিভাবে কাজ করছেন, কতগুলো কমিটি হচ্ছে, বা আপনাদের পথসভা বা জনসভা যেটাই বলি, কিভাবে কাজ করছেন আপনারা? না, আমরা তো ধরেন আমাদের প্রত্যেকটা জায়গাতে কমিটি আছে, কমিটির বাইরেও সচেতন জনগণ আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আসছে যে আমরাও কাজ করতে চাই, আমরা তারেক রহমানের নির্বাচনে একটা অংশীদার হতে চাই, এবং আমরা সবাইকে অ্যাকোমোডেট করার জন্য চেষ্টা করছি, এবং সবাই সে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন এলাকাগুলোতে যাচ্ছে। আজকে যেমনি দেখলেন যে আমরা হিন্দু ধর্মাবলম্বীর ওনারাও আমাদের এখানে আসছে, ওনাদের সাথে আমরা বসছি, কথা বলছি, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন দিচ্ছে। অর্থাৎ একটা নির্বাচনী একটা পরিবেশ গড়ে উঠেছে, এবং আমরা বিশ্বাস করি যে যতই অপপ্রচার করুক না কেন, এবং একটা কথা বলবো যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম, ফ্যাসিবাদ বিরোধী একটা ঐক্য গড়ে উঠেছিল, যেটার মধ্যে দিয়ে ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু এখনও কিন্তু ফ্যাসিবাদ পুরোপুরি বিতাড়িত হয় নাই। কাজে এমন কোনো আচরণ, এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে আবার সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসে। সেটার জন্য এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। কাজে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচনটা হতে পারে, এই নির্বাচনের পথে যাতে কোনো রাজনৈতিক দল বিঘ্ন সৃষ্টি না করে, সেটাই বলে। দেখছি নির্বাচনটা গুরুত্বপূর্ণ, ঠিক সারা বাংলাদেশ তো বটেই, ঢাকার যে 20টি আসন, সেই মধ্যে 17 আসনটা আরও গুরুত্ব বহন করছে, যে তারেক রহমান এখানে নির্বাচন করছেন। এখানে ভিআইপি এলাকা যেমন আছেন, গুলশান, বনানী, বাড়িধারা, ঠিক করাইল বস্তি আছে, যেখানে প্রচুর ভোটার আছে। তো নিম্ন আয়ের মানুষদের জন্য আপনাদের কি ভাবনা? নিম্ন আয়ের জন্য পরিষ্কার যে আমার নেতা তো অলরেডি ঘোষণাই করেছেন, আপনারা দেখেছেন 31 দফা দেওয়া হয়েছে। আমরা এই নির্বাচনী এলাকার জন্য 10 দফা আমরা দিয়েছি, এবং সেখানে 10 দফার মধ্যে তার ঘোষণার মধ্যে আছে যে নিম্ন আয়ের মানুষদের জন্য কিভাবে বিভিন্ন পর্যায়ে তাদের থাকার জায়গা করে দেয়া যায়, তাদের চাকরির ব্যবস্থা করে দেয়া যায়, তাদের স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করে দেয়া যায়, তাদের অর্থনৈতিক তারা স্বয়ংসম্পূর্ণ হতে পারে, সেটার জন্য তা কি করা যায়, তাদের এলাকায় তাদের স্কুল করে দেয়া যায়, তাদের সবকিছু মিলে একটি সুন্দর বাংলাদেশের কথা যে আপনারা বলছেন, সেটি উনি গড়ে তোলার চেষ্টা করবেন যদি আপনাদের দল নির্বাচিত হয় বা জয়ী হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে আগামীকাল ঢাকা 18 এবং 19 এই দুটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।
টি-20 বিশ্বকাপে অংশ নেয়ার জন্য পাকিস্তান দলকে অনুমতি দিলেও ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়ার অনুমতি দেয়নি দেশটির সরকার। পাকিস্তান সরকারের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে বিশ্বকাপে যথারীতি অংশ নেবে পাকিস্তান, তবে 15 ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না পাকিস্তান দল। বাংলাদেশের সাথে আইসিসির বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 1 সপ্তাহ সময় নেয় দেশটির সরকার। সেই সিদ্ধান্ত এলো রবিবার। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।